দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন টকশো ভিন্ন মাত্রায়। আজকে আমরা আলোচনা করব রাজনৈতিক উন্নয়ন এই বিষয়ে। আলোচনা করতে স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাহবুবুল হাসান পিঙ্কু ভূঁইয়া, সাবেক সহসভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটি। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাকে স্টুডিওতে স্বাগত। দর্শক, আমরা এই অনুষ্ঠান একই সাথে ফেসবুক এবং ইউটিউবেও দেখতে পারেন এবং সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যে আমরা রাজনৈতিক উন্নয়ন যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, প্রথমে পিঙ্কু ভাই আপনার কাছে যেতে চাই। রাজনৈতিক উন্নয়ন একটি আমাদের বিশ্বের সব দেশেরই একই অবস্থা, মানে রাজনৈতিক ডেভেলপমেন্ট সেটা হতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপট হয়তো একরকম, আরেক দেশের প্রেক্ষাপট একরকম, এক এক দেশের পরিবেশ পরিস্থিতি ভৌগোলিক অবস্থান অনুযায়ী হয়তো ভিন্ন রকম হতে পারে, কিন্তু রাজনৈতিক উন্নয়নটা আবার একই রকম, একই জায়গায়, যেখানে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, প্রশাসনিক সক্ষমতা, যে দল ক্ষমতায় থাকবেন তারা জবাবদিহি করবেন, আবার যারা বিরোধী দলে থাকবেন তারাও সেটার জবাবদিহি চাবেন এবং জনগণ সেখানে তাদের প্রত্যাশা ও প্রাপ্তি মিল খুঁজে পাবেন। এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসতে চাই। প্রথমে আপনি আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী কি দেখছেন, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সকল কলাকুশলী এবং টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন দেশ বিদেশে। আসসালামু আলাইকুম। রাজনীতির যে বিষয়টাকে আজকে আপনি সামনে আনলেন, এই পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এইটা আমাদের দেশের আলোচনা এবং চর্চা, এটা বহুমাত্রিক আবহমান কাল ধরে হয়ে আসছে। আমরা কখনো কখনো বিধ্বংসী রাজনৈতিক আচরণ আমরা প্রিভিয়াসলি আমরা লক্ষ্য করেছি। বিগত 17 বছর আমরা যাদেরকে জালিম হিসেবে আখ্যায়িত করলো দেশের মানুষ, স্বৈরাচারের আমলে একরকম পলিটিক্স দেখলাম, যেখানে কথা বলার স্বাধীনতা ছিল না। এই দেশটাকে, এদেশের পূর্ব প্রজন্ম যে রক্ত দিয়ে স্বাধীন করেছিল, সেই স্বাধীনতাটাকে তারা মূলত হরণ করেছিল। এই দেশের নাগরিক হয়ে, এদেশের মানুষ হয়ে, এদেশের রক্তই এদেশের সাথে বেমানি করতে ধরেছিল। অর্থাৎ সেই সময় যে পলিটিক্সটা তারা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের আপামর জনসাধারণ, জনগণের, স্বাধীনতাকামী জনগণের বলেন, গণতন্ত্রকামী জনগণের টুটি চেপে ধরে যা করা দরকার, এই দেশটাকে একটি বিদেশিদের কাছে দেশটাকে বিলীন করে দেওয়ার যে রাজনীতি সেটা তারা করেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ইচ্ছা করলেই আমরা কথা বলতে পারি নাই। রাজনৈতিক সৌন্দর্যটা ব্যাহত হয়েছে, নষ্ট হয়ে গিয়েছিল, এককভাবে চলছিল, যেখানে গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গিয়েছিল। তাহলে এখন তো আমরা সেই স্বৈরাচারের হাত থেকে এই দেশ মুক্ত হয়েছে। নতুন একটি স্বপ্নে জাল আমরা বুনেছি। এদেশে এই সম্প্রতি একটি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, যে নির্বাচনে নিরপেক্ষ ভোট দিয়ে দেশের মানুষ তাদের মনের ইচ্ছাকে তারা বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে পা দিয়েছে। অর্থাৎ একটি নতুন সরকার বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে। এখন এই যে নতুন সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, আমি বলবো যে একটি বিধ্বস্ত একটি দেশ, একটি বিধ্বস্ত অর্থনীতি, একটা পর্যুদুস্ত রাজনীতি অঙ্গন, সেখানে অনেক স্বপ্ন আশা নিয়ে বাংলাদেশের মানুষ বর্তমান সরকার, বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে তারা যে আশার স্বপ্ন দেখছে, সেই জায়গাটা এখন আমরা নতুন করে রাজনীতিটাকে করতে চাই। উন্নয়ন করা যাবে বা উন্নয়ন হবে, যেটা আপনারা প্রত্যাশা করছেন। সেই ক্ষেত্রে পক্ষ বিপক্ষ, এখন যেমন বিরোধী পক্ষ যারা, একটা শক্তিশালী রাজনৈতিক একটা দল সামনে আছে আমাদের, এখন উভয়কেই এই দেশ গড়ার জন্য রাজনীতি করতে হবে। সেখানে সহযোগিতা, ভালোটার জন্য সহযোগিতা আর খারাপটার জন্য বিরোধিতা, এই জায়গা দুটাকে এই চর্চাটা এখানে থাকতে হবে। তাহলে রাজনীতি, নতুনভাবে রাজনীতি, এদেশের জনগণের যে কাঙ্ক্ষিত রাজনীতি, জনগণের যে কাঙ্ক্ষিত
যে চাওয়াটা, সেই চাওয়াটার বাস্তবায়ন হয়তোবা আমরা আগামী দিনে দেখতে পাবো। ইতিমধ্যে সেটার আলামত আমরা দেখতে পাচ্ছি, যে বিরোধী পক্ষ রাস্তায় নেমে কথা বলতে পারছে, তাদের যে স্বাধীনতা, যেটা কথা বলার স্বাধীনতা, সেই রাইটটা তারা ইতিমধ্যে অর্জন করেছে। সারা বাংলাদেশ, এই যে আজকে আমার যে সমালোচক এনসিপির নেতা, আমি দেখলাম যে বর্তমান এনসিপির নেতৃবৃন্দ সারা দেশ সফর শুরু করেছে, বিভাগীয় পর্যায়ে। আমার একটা যে জায়গা, হোম টাউন ফরিদপুরেও কয়েকদিন আগে আমি দেখলাম যে একটা ইফতার পার্টি করেছে, সেখানে তারা তাদের মনের কথা বলেছে, রাজনীতির কথা বলেছে, যেটা কিন্তু বিগত দিনে, বিগত 17 বছর কিন্তু আমরা ইচ্ছা করলেই আমরা কিন্তু এইভাবে কথা বলতে পারি নাই। সুতরাং একটা স্টেপ তো শুরু হয়েছে। এখান থেকে আমরা পজিটিভলি আমাদেরকে এই দেশ গড়ার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে সরকারকে, পাশাপাশি ভালোটাকে সহযোগিতা করতে হবে। দেশের মানুষ আমাদের কাছ থেকে, রাজনৈতিক দলের কাছ থেকে, রাজনীতির কাছ থেকে সমালোচনা করার প্রয়োজন হলে সেখানে সমালোচনা করবে, নিশ্চয়ই অবশ্যই করবে। সেখানে বিরোধিতা করা লাগলে বিরোধিতা করবে, যাতে দেশের ক্ষতি না হয়, যাতে পিছনে যা হয়েছে সেটার জন্য পুনরাবৃত্তি না হয়। যদি কেউ ভুল করে যদি সেদিকে যায়, সেটাকে এখানে ব্যারিকেড দেওয়া, এটাই তো ডেভেলপমেন্ট। মানে রাজনৈতিক চর্চাটা যদি পজিটিভ চর্চা, বা যেখানে সমালোচনা করার দরকার সেখানে সমালোচনা, কথা বলার দরকার কথা বলা, জবাবদিহিতার আওতায় আনা বা জবাবদিহি চাওয়া, সেই জায়গাগুলো যদি ঠিক থাকে, তাহলে জনগণও সেটা আবার বুঝতে পারে যে হ্যাঁ, সরকারের এই ভুল ছিল, বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দল সেগুলোকে তুলে এনে ধরছে, রাজনৈতিক চর্চাটা সঠিক হচ্ছে। এই তো আপনি বলতে চাচ্ছেন যে এভাবেই রাজনৈতিক উন্নয়নটা হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আপনার কাছে যেতে চাই একই প্রশ্ন, রাজনৈতিক উন্নয়ন আমাদের দেশের প্রেক্ষাপট। জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। মানে এটা ঠিকই যে একটা উন্নয়ন কিংবা একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আছি, এখন একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা আছি। ধীরে ধীরে হলেও কিছু কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে, কিন্তু যেগুলো হচ্ছে কম আর বেশি এটা আমরা জানি। আমি ওই জায়গায় মানে খুব একটা আলাপ করতে চাই না। আমি অন্য একটা জায়গাতে আলাপ করতে চাই, যেগুলো হওয়া দরকার, কিংবা এই ধারাবাহিকতাকে রক্ষা করা এবং এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো আমাদেরকে আমলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে মানে আমরা আমাদের রাজনীতির ক্ষেত্রে যেটা একটা বড় ইস্যু এখন ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে একটা জেনারেশনাল গ্যাপ তৈরি হয়েছে। এটা হিউজ। কেন? কারণ হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে মানে এটা সবসময় ঘটে না, পৃথিবীতে এই ঘটনা সবসময় ঘটে না। বাংলাদেশে এই মুহূর্তে সম্ভবত 60%-এর উপরে হচ্ছে মানে তরুণ মানুষরা আছে, যাদের বয়স, ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে যেটা 67% ছিল কয়েক বছর আগে, 18 থেকে 40 যাদের বয়স। আবার এর মধ্যে একটা নতুন জেনারেশন এসছে, জেনজি যাদেরকে আমরা বলছি, আমাদের পরবর্তী কাছাকাছি জেনারেশন। কিন্তু সাধারণত কি বলে যে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকে একটা রাষ্ট্রের মধ্যে, সবগুলোর নেতৃত্বে সাধারণত একটু বয়োজ্যেষ্ঠরা থাকেন সাধারণত। কিন্তু আবার যখন এইরকম একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জেনারেশন হিসেবে জেনজি ফাইট করার পরে তাদের মধ্যে একটা নেতৃত্বের আকাঙ্ক্ষা কিংবা পুরনোদের নেতৃত্বের ব্যাপারে অনেক জায়গাতে অনাস্থা তৈরি হওয়ার কারণে একটা জটিলতা তৈরি হয়। সো সেই জায়গা থেকে যেই আকাঙ্ক্ষা আছে সমাজে, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা কতটুকু ডেলিভার দিতে পারছি মানে রাজনীতির মান উন্নয়নের ক্ষেত্রে, সেই জায়গায় একটা বড় প্রশ্ন রয়ে গেছে। কারণ এটা একটা জেনারেশনাল গ্যাপ আছে। ধরেন আমি এটা মানে ফেস করি, আমি ধরেন যেটা আমি দেখি যে ধরেন যারা আমার থেকে ইমিডিয়েট পরের জেনারেশন, তাদের সাথে চলা, আর আমার থেকে ইমিডিয়েট বড় 1-2 জেনারেশন তাদের সাথে চলা, মাঝামাঝি থাকার কারণে অনেকগুলো বিষয় আমি প্রতিনিয়তই ইয়ের মধ্যে থাকি, কি বলে যে প্রতিনিয়তই একটা কনফ্লিক্টের মধ্যে থাকি। দেখা যায় যে যারা একটু আগের, ওনাদের কাছে যেটা বেয়াদবি, আমরাও দেখে আসছি এটা বেয়াদবি, ঠিক আছে, কিন্তু পরের জেনারেশন যারা, তাদের কাছে আবার এটা বেয়াদবি না। এইগুলো ম্যাচ করানো কিন্তু খুব ডিফিকাল্ট, এইটা একটা বাস্তবতা, ম্যাচ করানো খুব ডিফিকাল্ট। কিন্তু আমি যেটা বুঝি যে আমাদের নেতৃত্বে যে যারা আছেন, তাদেরকে এইটাকে আমল নিতে হবে। আমলে নিয়ে কিভাবে আমরা একটা বেটার তৈরি করতে পারি, সেই দিকে যেতে হবে। সেই জায়গায় একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের চলাফেরা, কথাবার্তা, ওঠা বসার মধ্যে অনেকখানি গুণগত পরিবর্তন হয়েছে, কিন্তু কাঠামোগত পরিবর্তন যদি আমরা করতে না পারি রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে, তাহলে এই সংকট রয়ে যাবে। কাঠামোগত পরিবর্তনের জায়গাটা খুবই জরুরি।
কাঠামোগত পরিবর্তনের জায়গার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের যেই কারণে এত সংকট, এত বারবার এত সংকট তৈরি হয়েছে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা হচ্ছে এরকম, এটা খুবই সেন্ট্রালাইজড পাওয়ারটা, এবং খুবই আপনার ধরেন যে পাওয়ারে থাকে তার কাছে সব থাকে, যে পাওয়ারের বাইরে থাকে সে একেবারে ধরেন মানে কি বলে যে গরিব হয়ে থাকে কিংবা একেবারে ফকির হয়ে থাকে, এই টাইপের একটা ব্যাপার। তো এটা ওই যে উইনার্স টেক অল, উইনার টেক্স অল, এরকম একটা কথা আছে না? তো যিনি কিংবা যে দল সরকারে যায় তারা সব কিছু নিয়ে যায়, সব কিছু দেখবেন যে একেবারে মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত দূর পর্যন্ত, ইভেন কোথাও কোথাও গত টার্মে আমরা এটা দেখছি মসজিদ কমিটির সভাপতিও ধরেন সরকারি দলের লোক। ইভেন ওই যে এলাকার যে ধরেন টয়লেটের চাঁদা উঠায় যে সেও হয়তো বা সরকারি দলের কোনো একটা ইউনিটের কর্মী কিংবা ক্যাডার। এই যে জায়গাটা, এতে করে যেটা হয় সমাজে ইকুইলিব্রিয়াম নষ্ট হয়। এটা রিপারকেশনটা কি হয়? রিপারকেশনটা দেখবেন আপনি আজকে কিংবা গতকালকে প্রথম আলোতে একটা রিপোর্ট এসছে, আমি জানি না এটা মানে কতটুকু তারা সংশ্লিষ্ট, কিন্তু প্রথম আলোতে এই রিপোর্টটা এসছে যে ধরেন শাহবাগ কেন্দ্রিক একটা চাঁদাবাজির সিন্ডিকেট, যারা হচ্ছে আপনার ধরেন ওই ওষুধ ব্যবসা সহ ওই অঞ্চলের যে বাণিজ্যটা আছে এটাকে তারা নিয়ন্ত্রণ করে, যারা তাদের এই বাণিজ্যের উপরে এবং চাঁদাবাজির উপরে হস্তক্ষেপ করে কিংবা দিতে বাধাগ্রস্ত করে তাদের উপরে তারা গুপ্ত হামলাও করে। এদের ভেতরে 1-2 জনের স্টেটমেন্ট প্রথম আলোতে ছাপা হয়েছে। তাদের কথাটা হচ্ছে এরকম যে আমরা 17 বছর 15 বছর মাইর খাইছি, এখন আমাদের দল ক্ষমতায় আছে, আমরা করব না কে করবে, অ্যাজ ইফ ধরেন মাইর খাইছি তারপরে দল ক্ষমতায় আসলে আমার জন্য চাঁদাবাজি করাটা আমার হক হিসেবে দাঁড়িয়ে গেছে। ব্যাপারটা তো তা না। তার মানে এই যে ধরেন মনোজগৎ, এই জায়গাটার মধ্যে কাঠামোগত পরিবর্তন করতে হবে। কাঠামোগত পরিবর্তন না করলে শুধুমাত্র মানে ধারাবাহিকভাবে চলবে, বাহ্যিক পরিবর্তন করে এটা হবে না। তো এই বিষয়গুলোতে সরকারি দল যারা আছেন তাদেরকে খুব ভূমিকা নিতে হবে। আর কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে আমি যেটা মানে একটা দুটো উদাহরণ যদি দিই, আপনি খেয়াল করে দেখেন, যখন সরকার থাকে একদম টপ লেভেলে পরিবর্তন না হলে নিচে হয় না। টপ লেভেলের জায়গাটা হচ্ছে ধরেন পার্লামেন্টে তো অল সরকার, আর কিছু থাকে না পার্লামেন্টে। তো এখন ধরেন আমরা কিন্তু গত ঐক্যমত কমিশনের সময় আমরা আলাপ করে অনেকগুলো জায়গাতে আমরা একমত হতে পারছি। এগুলো এখন বাস্তবায়ন প্রক্রিয়ার মুখে আমরা আছি। এটা প্রথমত হচ্ছে কীভাবে বাস্তবায়ন হচ্ছে এবং আদৌ বাস্তবায়ন হবে কিনা। একটা হচ্ছে যে একটা অ্যাগ্রিমেন্ট আমাদের আছে ওর সবগুলো পলিটিক্যাল পার্টির, যে আমরা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে এটা সংবিধানে সন্নিবেশিত করা হবে জুলাই সনদ অনুযায়ী। তারপরে স্থায়ী কমিটিগুলো, যে গুরুত্বপূর্ণ যে স্থায়ী কমিটিগুলো, এই স্থায়ী কমিটিগুলোর প্রধান বিরোধী দল থেকে হবে। স্থায়ী কমিটিগুলোর কাজ কিন্তু নির্বাহী বিভাগকে তদারকি করা, কারণ নির্বাহী বিভাগ হচ্ছে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড সহ যা আছে সে করে। তো এইটা পাবলিকের প্রতিনিধি হিসেবে তারা এটা দেখবে, জনগণের প্রতিনিধি হিসেবে। এই ধরনের কাঠামোগত কিছু পরিবর্তনের ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন বিএনপির পক্ষ থেকে বারবার জাতীয় সরকারের কথা বলা হয়েছিল, কারণ জাতীয় সরকার তো পরে আর ওইভাবে হয় না। বিএনপির পক্ষ থেকে বলা হয়নি, জামাত ইসলাম না বিএনপির পক্ষ থেকে এটা বলা ছিল আর যাই হোক। তো এখন জাতীয় সরকারের জায়গাটা ধরেন না হলেও, জাতীয় সরকার নিয়ে আমাদের তো ইস্যু না, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া, এইখানে কিন্তু আমাদের আরেক ধরনের জাতীয় সরকার দরকার। মানে সংবিধান সংস্কার পরিষদের যে ইয়েটা আছে, যদিও এটা বিএনপি এখনো এগ্রি করছে না, যদিও নির্বাচনের আগে তারা এগ্রি করছিলেন, মানে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়া মানে ওইখানে সবাই মিলে তো আমরা এই জিনিসগুলো যে জায়গাগুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট আছে সেইগুলো নিয়ে আমরা তর্ক বিতর্ক হয়ে আমরা একমত হয়ে এই জিনিসটাকে বাস্তবায়ন করব। ওইখানেও কিন্তু এক ধরনের জাতীয় সরকার, কারণ মানে হচ্ছে আপনি পুরনো কাঠামো থেকে নতুন কাঠামোতে যে যাবেন সেইখানে আপনার একটা জাতীয় ঐক্যমত লাগবে, এটা ছাড়া পারবেন না। মানে ধরেন জাতীয় ঐক্যমতে আমি যদি এইভাবে ধরি যে আমি একদম ধরেন কি বলে 180 ডিগ্রির একদম উত্তর মেরুতে ধরেন আমি আছি এনসিপি, আর একদম দক্ষিণ মেরুতে বিএনপি আছে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু দুই পক্ষই এগিয়েছি কিংবা পিছিয়েছি, যাই বলেন আপনি, মানে আমাদের অবস্থান পরিবর্তন করেছি। আমরা তো একেবারে একটা সেকেন্ড রিপাবলিকের দাবি প্রথম থেকে করেছি, নতুন সংবিধানের কথা বলেছি, বিএনপি সহ অনেকেই মানে নেই, সেই জন্য আমরা কিন্তু আগাতে আরেকটা জায়গায় আসছি। বিএনপির ক্ষেত্রেও বিএনপি 31 দফাতে যেটা বলেছিল শতভাগ সেই জায়গাতে বিএনপিও কিন্তু ঐক্যমত কমিশন এবং জুলাই সনদের মধ্যে ছিল না। ওই জায়গাটাতে ধরেন মোটামুটি একটা কিন্তু আমরা ন্যাশনাল ঐক্যমত তৈরি হয়েছে। কিছু ডিফারেন্স আছে। এখন যে জায়গাটাতে প্রশ্ন যে এটা আমরা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবো, সেই জন্য জনগণ কিন্তু আবার একটা গণভোটের রায় দিয়েছে, গণরায় আছে। এখন গণরায়ের প্রশ্নে আবার বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এটাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। তো এই বিষয়গুলোকে আমাদেরকে সেটেল করতে হবে দ্রুত। তাহলে আমি যেটা মনে করি যে রাজনীতির আসলে একটা গুণগত পরিবর্তন হবে, একটা মানের উন্নয়ন হবে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। রাজনীতি মূলত জনকল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য।
সেখানে রাজনীতির মাধ্যমে সৃষ্ট অস্থিরতার আশঙ্কা দেশের স্বাভাবিক পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তোলে, যেটি আমাদের দেশে বারংবার হয়ে থাকে। জি, আমার সহ আলোচক যে কথাগুলি বলছিল তার মধ্যে এই যে বিতর্কের শুরু, যেটা এটাই এখানে প্রয়োজন। আজকে আমরা বিতর্ক করছি এখানে, এটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না, এটা অনিয়ার হচ্ছে, সারা পৃথিবী দেখছে, সারা দেশ দেখছে। এখানে আলোচনা করার, পজিটিভ আলোচনা করার অনেক সুযোগ আছে। এই যে রাজনীতিতে নতুন একটা মেরুকরণের মধ্যে দিয়ে নতুন একটা দল আমাদের সামনে এসেছে, যে কথা বললো যে জেনজি, ইয়াং জেনারেশন যারা আজকে রাজনীতির মাঠে চলে এসেছে, অ্যাকসেপ্টেবল, দেশের জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করেছে, তারা জাতীয় সংসদে কিন্তু আসনও পেয়েছে তারা। তো তাদের মধ্যে সহনশীলতা, যেটা প্রকৃত শিক্ষার সাথে একদম বেমানানভাবে চলছে। অর্থাৎ রাজনীতির কিছু সৌন্দর্য বলতে কিছু কথা আছে। আপনি সরাসরি একজনকে একটা গালি দিতে পারেন, আবার এই কথাটাকে একটু ঘুরাই বলতে পারেন, অনেক সুন্দর এক শব্দের মধ্য দিয়ে শক্তভাবে আপনি উপস্থাপন করতে পারেন। এই জায়গাটা সরাসরি যে কথাটা সে বলতে পারলো না, যে সমস্ত বডি ল্যাঙ্গুয়েজে যে সমস্ত কথাবার্তা, মুরব্বী একটা রাজনৈতিক দলের নেতা, আজকে আপনি বেঁচে থাকলে, আমি বেঁচে থাকলে একসময় আমরাও এজেড হয়ে যাব, তখন আমাদের অভিজ্ঞতা, রাজনীতির অভিজ্ঞতা কিন্তু আজকের থেকে কিন্তু আরও আমাদের ঝুলিতে কিন্তু আরও জমা হবে। অর্থাৎ যারা রাজনীতি করতে করতে বয়স হয়ে গিয়েছে তাদেরকে সম্মান করা, এটা নতুন জেনারেশনের যেমন দায়িত্ব, দেশের দায়িত্ব। কারণ তাদের মাথার মধ্যে এমন কিছু আছে যে দেশ তাদের কাছে মানে তাদেরকে সম্মান, এটা বাধ্যতামূলক করা তাদের দায়িত্ব দেশের। কারণ তারা এটা তাদের এই মস্তিষ্ক থেকে যখনই আসবে এই বুদ্ধি, তাদের এই পরিপক্ক বুদ্ধি, তখন দেশে এটা কাজে লাগবে। তাদেরকে আমরা অসম্মান করে কথা বলতে পারি না, কিন্তু অসম্মানের পর্যায়টা, কথাবার্তা বলার পর্যায়টা এতটাই মানে ডেটোরেট করেছে যে যেখানে কিছু কিছু চরিত্র, রাজনৈতিক চরিত্র ইতিমধ্যেই মানুষের মনের মধ্যে খুবই একটা অস্বস্তিকর জায়গার মধ্যে তারা পৌঁছে গেছে, এবং যেটা তারা বুঝতে পারছে না। আমি বলি যে এইগুলি ছাড়তে হবে, রাজনীতি করতে হবে রাজনীতির মতো করতে, একটা সৌন্দর্য, একটা ডিসেন্সির মধ্যে দিয়ে তারপরে এই জাতির রাজনীতি করতে হবে। জাতির মেরুদণ্ড হওয়া, নেতৃত্ব দেওয়া কিন্তু এত সহজ না। এই দেশের প্রকৃত শিক্ষায় শিক্ষিত একটা বিশাল শ্রেণী আছে, তারা সবাই রাজনীতিতে আসে না, কিন্তু তারা চায় একটা সুন্দর দেশ। তাদের প্রতিনিধিত্ব করতে হলে, তাদের জন্য কথা বলতে হলে আপনাকে তো সেই জায়গাটা শিষ্টাচার তো আপনাকে মানতে হবে। এবং তারা কিন্তু সেটা বুঝে, হয়তো যেটা আপনি বলছেন যে তারা কথা বলে না বা তারা রাজনীতিতে আসে না, কিন্তু তারা বুঝে সবই, জানে তাদেরকে, এবং তাদেরকে সেই ধরনের আউটপুটটা দিতে হবে। আউটপুট দিতে বিরক্ত হয়, এবং বিরক্ত হচ্ছেও। এই জায়গাটা বুঝতে হবে যে জনগণের পালসটা বুঝতে হবে। হাতে গোনা কিছু চারিপাশে যারা আছে সারাউন্ডিং, শুধু তারা হ্যাপি হলেই হবে না, তারা জয়গান গাইলেই হবে না, দেশের কথা চিন্তা করতে হবে। এইগুলিকে আমাদের সংশোধন করতে হবে আগামী প্রজন্মের, নতুন প্রজন্মের। যদি রাজনীতিতে যদি ডেভেলপমেন্ট কথাটা আসে, তাহলে আমরা এটা আশা করব যে আগামীতে রাজনীতিটা এই পিছনের দিকে যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই, নতুন কিছু চাই। নতুন প্রজন্ম, যারা শিক্ষিত প্রজন্মের কাছ থেকে আমরা শিক্ষিত আচরণ মধ্যে দিয়ে দেশটাকে গড়ে তুলতে চাই। এবং আজকে দেখেন যে জুলাই সনদ, এই যে সামনে যে জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেখানে কি হতে চলেছে, মানে আমি এটা নিয়ে একটু একটা অস্বস্তির মধ্যে, মানে আমার নিজের কাছে, আমি পার্সোনালি আমার কথা বলছি যে আমি একটা ভীতিকর অবস্থার মধ্যে আছি। কারণ আমি দেখতে পাচ্ছি না যে বডি ল্যাঙ্গুয়েজ, বিরোধী পক্ষের বডি ল্যাঙ্গুয়েজটা কেন জানি আমার মনে হচ্ছে তারা ওই শুধু খামাখাই ডিস্টার্ব করার জন্য ওইখানে হয়তো বা যাবে। কেন এরকম মনে হচ্ছে? তাদের কথাবার্তায় মনে হচ্ছে। আজকে বর্তমানে যে সরকারের প্রধান, বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি যে প্রতিদিন কিছু না কিছু নতুনত্ব, নতুন জায়গার মধ্যে যাওয়ার জন্য যে চেষ্টাটা করছেন, সেটা কিন্তু দৃশ্যমান। এটা যদি টিনের চশমা যদি চোখে লাগাই তাহলে হবে না। তো আমরা যে আজকের যে ঘটনাটা ঘটলো, যে গরিবদের ঈদের আগে একটা বস্তিতে একটা অসহায় দরিদ্র শ্রেণীর কাছে তিনি তার যে কথা দিয়েছিলেন নির্বাচনী ম্যানিফেস্টোতে, নির্বাচনী ইশতেহারের মধ্যে, যে আমি ফ্যামিলি কার্ড দেবো। ফ্যামিলি কার্ডটা তিনি তার আগে তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যানটা কিন্তু অ্যাকচুয়ালি উনি কিন্তু সেই সময় কিন্তু ব্যাখ্যা করেন নাই। আমরা মনে করি যে যে কাজগুলি উনি করছেন, রাস্তার মধ্যে ট্রাফিক সিগন্যালের মধ্যে লাল বাতি জ্বলে উনি দাঁড়িয়ে যান, যেটা কখনোই এই দেশের মানুষ কখনোই দেখে নাই।
দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তা অপেক্ষা করছে, প্রধানমন্ত্রী যাবে, প্রেসিডেন্ট যাবে, তারপরে তারা ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে সারা ঢাকা শহরে, বিশেষ করে ঢাকায় তো তারা থাকেন, ঢাকা শহরে পুরা যানজটে সারা দিন মানুষ কষ্ট পায়, মানুষ বিরক্ত সেই হয়। জায়গার থেকে যে উনি বের করে নিয়ে আসার জন্য নিজেই একটা রিস্কি জীবনের মধ্যে চলে গেলেন, এই যে কিছু পজিটিভ বিষয়গুলো আমরা দেখছি, রাজনৈতিক এগুলিকে তো আমরা শিষ্টাচার এটা মানুষ মনে রাখবে বা রাখতেছে। এই যে আজকে ফ্যামিলি কার্ড যদি সারা দেশের যদি আজকে তো উদ্বোধন হলো, সারা দেশে উনি দিতে চান, সারা দেশের যদি একটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যারা দরিদ্র শ্রেণীর, যারা আসলে যাদের পাওয়া উচিত, সহযোগিতা পাওয়া উচিত, তাদের কাছে যদি সত্যি যদি এই কার্ড যদি পৌঁছে যায়, এটা তো আমার কাছে মনে হয় যে এটা একটা বিশাল একটা মানে এক্সট্রা অর্ডিনারি একটা বিষয় হবে বাংলাদেশের মানুষের জন্য। সেইটাকে করতে দেওয়া যাবে না, এরকম মানসিকতা পোষণ করাই হচ্ছে যে আপনি দেশের ভালো চান না। সেগুলিকে আপনারা চাচ্ছেন কিনা আপনার বিরোধী পক্ষ, সেটা আমরা দেখতে পারবো 2 দিন পরেই। আমরা দেখতে পাবো জাতীয় সংসদে গিয়ে আপনারা আসলে এগুলিকে পজিটিভলি দেখছেন কিনা। এই জায়গাগুলি দেখতে হবে। এই জায়গাগুলি যদি আমরা না দেখি, আপনারা না দেখেন, তাহলে কিন্তু আপনারাও যদি আজকে মনে করেন যে এই নির্বাচন নিয়ে দেখেন 2 দিন আগে কথার মধ্যে কথা চলে আসে, এই যে শহীদ ওসমান হাদি এই ছেলেটাকে নিয়ে আজকে সেটা মানুষের হাতে মৃত্যুবরণ করলো। আমি বলবো যে আল্লাহ তো মৃত্যু সবার জন্য রেখেছে, কিন্তু আমরা মনে করি যে অকালে একটা ছেলে, একটা রাইজিং ক্যারেক্টার, একটা পলিটিক্যাল, তার মধ্যে যে মেধা ছিল, আনবিলিভেবল একটা মেধাবী ছেলে, তাকে হত্যা করলো। তাকে নিয়ে যে রাজনীতি করেছে এই প্রজন্ম, সেখানে বিএনপির মুরব্বী শ্রেণীর কিছু নেতাদের নিয়ে তাদেরকে অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে ফেলে তাদেরকে নিয়ে যে সমস্ত বচন এবং যে সমস্ত রাজনীতি করতে চেয়েছে, কই আজকে ওই ভারতে ধরা পড়েছে তার হত্যাকারী, যে হত্যাকারীকে আমরা সবাই জানি, সবাই বিশ্বাসও করি যে তারাই মেরেছে, ওই যে ফয়সাল, যে ছেলেটা ফয়সাল মেরেছে, এটা সবাই এনসিপিও বলে, কিংবা ওই যে কী বলে ইনকিলাব মঞ্চ, হাদির যে দল, সবাই এটা বাংলাদেশের সবাই জানে যে এই ছেলেটাকে মেরেছে ওই ফয়সাল। এবং ফয়সালকে যখন গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গে, তখন কেন জানি তাদের মধ্যে একটা আবার অস্বস্তি, যেখানে তারা খুশি হবে। কাদের মধ্যে? এই যে ওসমান হাদির দল যারা করে, ওসমান হাদির জন্য যারা এই কয়েকদিন আগেও নির্বাচনটা পর্যন্ত করতে দেওয়া যাবে না, ওসমান হাদির যদি বিচার না হয় তাহলে নির্বাচন হবে না, এরকম কথাও তারা বলেছে। সেই ভাই বোনগুলি, তারা আজকে দেখা যাচ্ছে যে খুশি হবে, ঈদের আগে ঈদের খুশি হওয়ার কথা, যে হ্যাঁ ধরা পড়েছে, এটাকে এখন এটার প্রকৃত শাস্তি নির্ধারণ করতে হবে। অর্থাৎ শাস্তি হওয়ার আগে তার কাছ থেকে জানতে হবে যে কে তাদেরকে, কার নির্দেশে তারা এই এত বড় একটা অন্যায় কাজ করেছিল। একটা মেধাবী তরুণকে যে দেশ এখন খুঁজছে, আজকে হাদির মতো এরকম নেতা, সেই হাদিকে হত্যা করেছিল কার নির্দেশে, সেটা তো যারা হত্যা করেছে তাদের কাছ থেকেই পাওয়া যাবে। এটা আমরা সহযোগিতা করি সরকারের কাছে আমরা নিবেদন করি, আসেন যে ওর কাছ থেকে জানেন যে কে করছিল, তাকে সহ বিচারের, কারণ হাদিকে তো আমরা তো ফিরে আনতে পারবো না। সেইখানে হঠাৎ করে কেন জানি একটা কবরের নীরবতা নেমে এসেছে, তাদের মধ্যে কোনো কথাবার্তা নেই। যেখানে কথাবার্তা কি রাস্তায় দরকার নাই তো, এই যে ফেসবুক যে জায়গাটা, আপনি সামাজিক যে যোগাযোগ মাধ্যম, সামাজিক মাধ্যমের মধ্যে তো তারা সরব ছিল, সেখানেও তো তাদেরকে আমরা তেমন কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না। এই যে জায়গাটার মধ্যে আমি মানে এই যে দেখছেন না, এটা কেন কেন বলতে আমি তো জানি না কেন, অশনি সংকেত কোন, আমি সেটা আমি বলবো না, কারণ আমি তো বুঝতে পারছি না যে কেন এরকম হইলো, কেন আপনারা এখন এটা নিয়ে আপনারা নতুন এই দাবিটা করছেন না যে আমরা ওকে তাড়াতাড়ি দেশে ফিরে আনেন এবং দেশে ফিরে তার বিচার করেন, এবং এর সাথে কারা জড়িত সবাইকে আমাদের সামনে তুলে নিয়ে আসেন এবং বিচার করেন। তা এখন এই যে বিষয়গুলি আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকারকে কোনো কারণে, বর্তমান সরকারকে এই বিরোধীতে যারা আছে, যারা সরকার আসতে পারে নাই, তারা কেন জানি আমার মনে হচ্ছে যে তারা ওই সংসদে খুব একটা শান্তিতে এই দেশ পরিচালনা করার জায়গায় তারা যেতে দিবে না, খামাখায় ডিস্টার্ব করবে। এবং খামাখায় ওই যে আবার নির্বাচনের দিন যেখানে বলা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে শত শত মানুষের মৃত্যু হয়ে যাবে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, এদেশে কোনোভাবেই তারেক রহমানকে আসা ঠিক হবে না, তারেক রহমানকে এই করা হবে, ওই করা হবে, রক্তের গঙ্গা বয়ে যাবে। অথচ সেই নির্বাচনটা কত নির্বিঘ্নে, কত সুন্দরভাবে দেশের মানুষ ভোট দিয়ে তারপরে সেই নির্বাচনটা তুলে দিল। নির্বাচনটা তুলে দেওয়ার পরও পরের দিন সন্ধ্যে নির্বাচনের যে রেজাল্ট, সেটাকে সামনে আনার পর্যন্ত সবাই কত খুশি। যখনই একটা পক্ষ দেখলো যে তারা নির্বাচনের রেজাল্ট তাদের পক্ষে জানেই, তারপর থেকে তারা মোসামসি শুরু করেছে এবং এখন বলে যে আমরাই পেয়েছিলাম, আমাদেরই ভোট দিয়েছিল, এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং করে বিএনপির পক্ষে, ইন্টারিম গভর্নমেন্ট বিএনপির পক্ষে নিয়ে গেছে, এটা ছিল তাদের একটা ষড়যন্ত্র। আমরা যদি এটা বলি যে আপনারা যেটা বলছেন, কিন্তু আপনার জনগণকে কীভাবে বুঝাবেন?
এই জনগণ তো জানে যে আপনার ওই সৈয়দপুরের এয়ারপোর্টের মধ্যে নির্বাচনের আগের দিন, যেদিন ওই সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখন ওই টাকা পয়সা লেনদেনের যে বিষয়টা এই মোবাইলের মধ্যে করা যায়, বিকাশ তারপরে নগদ টগদ বন্ধ করে দিল, তারপরে এই টাকাটা নিয়ে আপনাদেরই একজন নেতা ধরা পড়লো গিয়ে ওই এয়ারপোর্টের মধ্যে। সেখানে কত টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, 74 লক্ষ টাকা, অত সে বলতে পারে না তার ব্যাগের মধ্যে কত টাকা আছে। তারপরে দেখা গিয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রাত্রিবেলা এই ভোট দিচ্ছে কারা দিচ্ছে, দেখা গেছে যে জামাত ইসলামের নেতারা ভোট দিচ্ছে, ভোটের চেষ্টা করতেছে, জাল ভোট। আবার দেখা গেছে যে সিল পাওয়া যাচ্ছে, সেই সিলকে যে জামাত ইসলামের লোকজন, শিবিরের লোকজন সিল বানাচ্ছিল। এই যে এই সমস্ত জিনিস তো জাতির সামনে উপস্থাপিত হয়েছে, আপনি তাদের মনটাকে ঘুরাবেন কি করে যে আপনারাই এগুলি করতে গেছিলেন। সেইখানে এখন আপনারা উল্টা দোষ দেন যে বিএনপিকে যখন মানুষ ভোট দিছে, আপনারা তখন উল্টা দোষ দেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে আপনাদেরকে হারাই দিছে। এই যে এইগুলি নিয়ে আপনারা সংসদে যাবেন, আবার কেউ কেউ আপনাদের নেতারা বলে যে আমরা কতগুলি সিট পেয়েছি, আমরা 80টা সিট 81টা সিট পেয়েছি, 81 জন আমরা নলের মতো সোজা করে দেবো। হ্যাঁ, নলের মতো আপনারা সোজা রাখেন, এটা আমরাও চাই। সরকারি দলকে আপনারা নলের মতো সোজা রাখেন দেশ চালানোর ক্ষেত্রে, কিন্তু আপনারা যদি অসহযোগিতার জন্য আসেন, ডিস্টার্ব করে যদি দেশকে যদি পুনর্গঠন করতে না দেন, তাহলে সেই ক্ষেত্রে কি করার আছে একবার কি কখনো ভাবছেন যে দেশের জনগণ 5 বছরের জন্য ম্যান্ডেট যাদের দিয়েছে তারা কি করবে? ফরিদুল হক, অর্থাৎ যারা বিরোধী দলে আছেন তারা মানে বর্তমান সরকারকে মানে সুষ্ঠু মতো সরকার পরিচালনা করতে দিবে, এটা হওয়া উচিত। ভাই যেটি বলছিলেন যে মনে হচ্ছে তারা সেইভাবে করতে দিবে না, কি মনে করেন? বিরোধী দলের কাজই তো সরকারকে অস্বস্তিতে রাখা। বিরোধী দলের আর ডিউটি কি? জনগণের পক্ষ থেকে বিরোধী দলের কাজ হচ্ছে ক্রমাগত সরকারের যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত কিংবা ধরেন যেই সিদ্ধান্ত জনগণের বিপক্ষে যাবে সেই সিদ্ধান্তকে প্রশ্ন করা, এবং সিদ্ধান্ত যদি ব্যাপক মাত্রায় ধরেন জনগণের বিপক্ষে যায় তখন, কিংবা জনগণের কোনো ম্যান্ডেটের বিপক্ষে যায় তখন তাদের সাধ্য অনুযায়ী জনগণকে সাথে নিয়ে সরকারকে চাপে ফেলা। এটা তো বিরোধী দলের রাজনীতির মানে কাজ। এখন প্রশ্ন হচ্ছে সেটা আপনি কি মাত্রায় করবেন, কি পদ্ধতিতে করবেন, সেটা হচ্ছে প্রশ্ন। সারা পৃথিবীতে একেবারে ধরেন মানে টপ গণতান্ত্রিক দেশেও রাস্তায় নামা, প্রতিবাদ জানানো, শান্তিপূর্ণ ধরেন মিছিল মিটিং করা, এটা খুব কমন ব্যাপার। এখন শান্তিপূর্ণ মিটিং মিছিল কতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ থাকবে এটা নির্ভর করে সবসময় কিন্তু সরকারের উপরে। সরকার যদি এটাকে বাধা দেয়, বাধা সৃষ্টি করে, এটার উপরে কোনো রকম সহিংস আচরণ করে, তখন স্বাভাবিকভাবেই তো ধরেন জনগণও পাল্টা প্রতিরোধ করে, এটা তো নর্মাল ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি ইস্যুতে আপনি বিরোধিতা করবেন, কি কি ইস্যুতে করবেন না, এই প্রশ্নগুলো তো ধরেন থাকে। যেমন ধরেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন এসছে, আমি ওই জায়গায় যেতে চাই না, কিন্তু ধরেন বারবার আমাদেরকে অন্তত অনেকবার এটা শুনতে হয়েছে। আমাদের তো আসলে মানে নতুন দল, আমাদের ক্যাপাসিটি কতটুকু এটা তো সবাই আমরা কম বেশি জানি। তো সেই জায়গা থেকে বারবার এটা হয়েছে যে ইলেকশন নিরপেক্ষ থাকা যাবে না, যদি ছাত্র উপদেষ্টারা সরকারে থাকে তাহলে ইলেকশন নিরপেক্ষ হবে না। এবং শেষের দিকে প্রধান উপদেষ্টা, ইন্টারিমের সময় প্রধান উপদেষ্টা এক প্রকার চাপ দিয়ে তাদেরকে ইন্টারিম থেকে সরিয়ে দিয়েছে যে তোমরা থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না। হোয়ারেজ সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা যিনি সরকারে ছিলেন, এবং ওই দিনই উনি বর্তমান সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা হিসেবে জয়েন করছেন, এটাতে কিন্তু নিরপেক্ষতার কোনো প্রশ্ন তৈরি হয়নি। কারণ যেহেতু বিএনপি জিতছে, এখন আর নিরপেক্ষতার কোনো প্রশ্ন তৈরি হয়নি। কারণ ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে আওয়ামী আমলের যে ধরেন মিডিয়া সিন্ডিকেট এবং হচ্ছে যে ন্যারেটিভ যারা উৎপাদন করে, তাদের একটা বড় অংশ এখন বিএনপিকে এক ধরনের ক্লিন চিট দিয়ে রাখছে, এক ধরনের তাদের পক্ষে সম্মতি উৎপাদন করতেছে। এটা বিএনপির জন্য খুব রিস্কি বলে আমি মনে করি। কারণ যেই কালের কণ্ঠ বিএনপির পক্ষে খুব ধরেন উৎপাদন করতেছে, ইন্টারিমের সমালোচনা করতেছে, এনসিপির সমালোচনা করতেছে, প্রতিদিন ধরেন উৎপাদন করতেছে, তারা আগে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে, ইভেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কী ধরনের নিউজ তারা তৈরি করেছে সেগুলোর রেকর্ড আছে। ইভেন তারা কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা পেজ থেকে পোস্ট হওয়া একটা পোস্ট, সেটাকে তারা নিউজ আকারে পাবলিশ করেছে, যেখানে তারা ইউনিসের সরকারকে অবৈধ পর্যন্ত বলেছে, অবৈধ ইউনিস সরকার, এটা কিন্তু তারা বলেছে। আবার দেখা গেছে যে এই মিডিয়াটা অলমোস্ট পুরোটাই বিএনপির লোকজনের দ্বারা কন্ট্রোলড। মিডিয়ার যে সম্পাদক, ইনি সাহিত্য পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, এই ব্যাপারগুলো কিন্তু আছে।
তো এই জায়গায় তাদের সতর্কতা কতটুকু আছে এই বিষয়টা তাদেরকে দেখতে হবে। আমাদের কাজ হচ্ছে এগুলো বলা, কারণ মানুষ এই জিনিসগুলো জানে না। একজন বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী হিসেবে আমি যখনই সুযোগ পাবো এই কথাগুলো বলতে থাকবো। জনগণ সেটা জানতে পারবে। জনগণকে আমার জানানোই আমার প্রধান কাজ, এটা আমি বলতে থাকবো। কারণ কারা এই মিডিয়াটাকে নিয়ন্ত্রণ করতেছে এই জিনিসগুলো তো জনগণ ওইভাবে জানে না। তো আমাদের কাজ হচ্ছে জনগণকে এটা প্রতিনিয়ত জানানো। আর একটা ব্যাপার হচ্ছে যে ধরেন মানে কোন কোন ইস্যুতে আপনি কি মাত্রায় বিরোধিতা করবেন। যদি কোনো কারণে সংসদ বসতে যাচ্ছে আজকে 10 তারিখ, ডে আফটার টুমরো, তো যদি কোনো কারণে এই সংসদ গণভোটকে প্রত্যাখ্যান করার মতো জায়গাতে যায়, তাহলে তো অবভিয়াসলি আমাদেরকে কথা বলতে হবে। কারণ গণভোট হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত রায়। একটা রায় জুলাই গণ অভ্যুত্থানের সময় 3 তারিখে শহীদ মিনারে বাংলাদেশের জনগণ উপস্থিত হয়ে এক আঙ্গুল দেখিয়ে দিয়েছিল যে এক দফা, অন্য সব আলোচনা বাদ, এক দফা। সে এক দফা কি, সেটা কিন্তু একটা ডিক্লারেশনে সেই সময় শহীদ মিনারে ছিল। সেটা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, হাসিনার চলে যাওয়া, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, এই সবগুলো মিলে এক দফা। এরপরে ধরেন ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, আমরা দীর্ঘ আলোচনা করে আমরা জুলাই সনদ তৈরি করেছি। এই সনদের পক্ষে এবং এই পুরো কার্যক্রমের পক্ষে জনগণ গণভোট দিয়ে রায় দিয়ে দিয়েছে, গণরায়। এখন এই গণরায় বাস্তবায়ন করার জন্য জনগণ আপনাকে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে বলেছে, সেখানে সরকারি দল অংশগ্রহণ করেনি। এখন সংবিধান সংস্কার পরিষদে অংশগ্রহণ না করে, শপথ না নিয়ে ফ্যামিলি কার্ড কেন, আপনি ধরেন আরও অনেক কিছু করেন, তাতে কি? আপনার বাংলাদেশে এখনও শেখ হাসিনা যে পরিমাণ পাওয়ার এনজয় করতেন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি একজন বিরোধী রাজনৈতিক কর্মী এবং আমি একজন রাজনৈতিক কর্মী, আমি কোনো ওয়েলফেয়ার এনজিও কর্মী নই। রাজনীতির প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে ক্ষমতা কাঠামো, সেটা হচ্ছে একদম ডিরেক্ট কোশ্চেন। শেখ হাসিনা যেই পরিমাণ ক্ষমতা এনজয় করতেন, একই ধরনের ক্ষমতা রাষ্ট্র এবং সংবিধান অনুযায়ী তারেক রহমান সাহেব এনজয় করতেছেন। ওই ক্ষমতা শেখ হাসিনাকে ওইখানে নিয়ে গেছে। তারেক রহমান সাহেব ওইখানে যাবে কিনা এটা আমার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষমতা একজন ব্যক্তির কাছে থাকতে পারে কিনা, এই ক্ষমতার প্রশ্ন হচ্ছে গিয়ে মেজর প্রশ্ন, প্রাইম কোশ্চেন। এরপরে আপনি ফ্যামিলি কার্ড দিবেন না কি দিবেন সেই আলোচনাগুলো, এটা কোনোটাই আপনি পকেট থেকে এনে দেবেন না, এগুলো জনগণের টাকা। আপনি করছেন, আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনি ইয়েতে যাচ্ছেন না, তাতেও সাধুবাদ। আমি বরঞ্চ এই যাওয়ার প্রশ্নে আমার এখানে, আমি এটা আরও আগেও বলেছি, এখনও বলি, উনি যেটা করছেন আমি এটার সাথেও আমি একমত না। উনি এই যে ধরেন সিকিউরিটি রিস্ক তৈরি করে যেভাবে উনি মুভ করতেছেন ঢাকাতে, এটা আমি একমত না। আমি বরঞ্চ মনে করি ওনার একটা অফিস থাকা দরকার। আমরা যেহেতু মানে যেটা হয় প্রেসিডেন্সিয়াল সিস্টেমে, আপনি হোয়াইট হাউসে যান, হোয়াইট হাউসে কিন্তু একটা অফিস, ওইখানেই প্রেসিডেন্টের বাসা এবং অফিস। আপনি প্রাইম মিনিস্টারিয়াল সিস্টেমে যান, 10 নম্বর ডাউনিং স্ট্রিট, ওইখানে কিন্তু প্রাইম মিনিস্টারের বাসা এবং অফিস। আপনি ওইরকম একটা জায়গা তৈরি করেন, উনি ওইখানে থাকবেন, প্রত্যেকে ওইখানে যাবে, তখন সিকিউরিটি কনসার্ন কমবে, ট্রাফিক কনসার্নও কমে আসবে। কারণ একজন সচিব যখন যাবে উনি তো ওই প্রোটোকল পান না। কিন্তু প্রতিদিন প্রধানমন্ত্রী যদি গুলশান থেকে সচিবালয়ে যাতায়াত করেন এবং এই পরিমাণ সময় উনি রাস্তায় ব্যয় করেন, তাহলে এখানে একটা ব্যাপক মাত্রায় কর্মঘণ্টার ক্ষতি হয়। আবার এটাকে যে আপনি আটকে দিয়ে যাবেন তাহলে জনগণেরও ক্ষতি হয়। তাহলে আপনাকে যদি এটা যেতেই হয় অন্য পদ্ধতি বের করতে হবে, আপনি চপার ইউজ করেন। এইটুকু এফোর্ট বাংলাদেশের জনগণ করতে পারে, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই জিনিসগুলো যেটা হয়, এটা কিছুটা গিমিক তৈরি করা হয়, যে প্রধানমন্ত্রী রাস্তায় করে হেঁটে যাচ্ছে, এই কী বলে রাস্তায় রেগুলার সিগন্যালে যাচ্ছে, এটা কিন্তু একটা গিমিক। এই গিমিক আমাদের জন্য এখন প্রয়োজনীয় না। আমাদের রাষ্ট্র বিনির্মাণ করা দরকার, আমাদের অর্থনীতিকে বিনির্মাণ করা দরকার, আমাদের জনগণের নিরাপত্তা দিতে হবে, এই জিনিসগুলো দরকার। আরও গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা আমরা বলেছি, আমি গত 2 দিন আগে যখন ওসমান হাদির হত্যাকারীকে ধরা হয়েছে, আমি বলেছি তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি বক্তৃতার মধ্যে এটা বলেছি, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং কারা এটার পেছনের মূল হোতা এটা জনগণের সামনে পরিচয় প্রকাশ করবে। এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়, যারা মূল হোতা তারা সম্ভবত দেশে নেই, থাকার কথা না, তাদের পরিচয় জনগণের সামনে প্রকাশ করতে হবে। এবং এই ফিরিয়ে আনার মধ্য দিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের যে বন্দি বিনিময় যে চুক্তি, এইটাকে ব্যবহার করে খুনি হাসিনাকেও দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার যে সাজার রায়, তার যে শাস্তি, এই শাস্তিকে কার্যকর করতে হবে। এইটা করার দায়িত্ব এখন সরকারের হাতে পড়েছে। এখন এইগুলোকে যখন আমি বলবো, এগুলো বলার ভঙ্গি তো আমার খুব প্রচণ্ড রকম হবে, তো কি বলে যে খুব লাউড হবে তো। কারণ এটা তো আপনি খেয়াল করে দেখেন, আপনি জাস্ট মনে করেন যে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যিনি ছিলেন কিংবা যারা ছিলেন, যেই মুহূর্তে উনি খবর পেয়েছেন যে শেখ হাসিনা পলায়ন করেছে, প্রথম অনুভূতি আপনার কি হয়েছে?
আমার মনে আছে স্পষ্ট, আমার প্রথম অনুভূতি হচ্ছে আমি বিচার চাই, অন্য সব পরে। তো এই বিচারকে আমরা পুরোটা সম্পন্ন করতে পেরেছি, কিন্তু আমরা পারিনি। তাহলে এই বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। বিচার প্রক্রিয়া নিয়ে দেখেন আজকে যে নিউজটা এসেছে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির একজন সদস্য, যিনি আমাদের পরিচিত মানুষ, বাট এইটা তো একটা খুব ন্যাশনাল ইস্যু, পরিচিত মানুষ দেখে আমি তার বিরুদ্ধে বলবো না, ব্যাপারটা তা না। সামিউম তালুকদার, উনি এই কী বলে যে আইসিটি ট্রাইব্যুনাল একজন প্রসিকিউটর, উনি একজন আসামির পরিবারের সাথে যোগাযোগ করে ঘুষের বিনিময়ে তাকে জামিন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, এই ধরনের কথোপকথন 2টা পত্রিকার ইয়েতে যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এটা খুবই আপত্তিকর ব্যাপার, কারণ এই পুরো বিচার প্রক্রিয়াকে একটা প্রশ্নবিদ্ধ জায়গার মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং এই ধরনের লোককে বিএনপি প্রশ্রয় দিয়েছে, এবং ধরেন তারাও বিএনপিকে ব্যবহার করার সুযোগ পেয়েছে। তো এই জায়গাগুলো তো খুব মানে স্ট্রিক্টলি এই জায়গাগুলোর ব্যাপারে সরকার কনসার্ন থাকবে, স্ট্রিক্টলি কনসার্ন নিতে হবে। কারণ আমি একজন ব্যক্তির জন্য এত বড় বিচার প্রক্রিয়াকে কোনোভাবে আমি ভেস্তে দিতে যেতে পারি না। সেটা যদি আমিও হই, আমার ব্যাপারেও যে কোনো ব্যবস্থা নিতে হবে। এই জায়গাগুলোর ব্যাপারে কোনো রকম কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, সে যে দলেরই হোক। জি, আপনার কাছে আসতে চাই ওনার কথার পরিপ্রেক্ষিতে। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলি শুরু করেছেন সেগুলি উনি পরে করলেও পারতেন। আপনি যে কথাটা বললেন যে এখনও সময় হয় নাই, কিন্তু তার যে এফোর্টটা তিনি দিতে চাচ্ছেন সেটা একটা মিনিটের সময় নষ্ট করার কোনো সুযোগ নাই দেশের যে পরিস্থিতি, সেই কারণে তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। ফ্যামিলি কার্ডটা আগে কেন দিল? জাতীয় জুলাই সনদ পাস না করে কিংবা জুলাই সনদ নিয়ে আলোচনা না করে সংসদে কেন উনি শুরু করলেন, এটা ডাজন্ট ম্যাটার। আপনি জুলাই সনদ তৈরি করার সময় তো বিএনপি তো বারবার সেখানে বসেছে, তো আলোচনা করেই তো করেছিল। মানে রিয়াজউদ্দিন গং এরা তো করেছিল আলোচনা করে, কিন্তু নোট অফ ডিসেন্টের জায়গাটা যখন ইরেজ করে দেওয়া হলো তখনই সমস্যাটা এসেছে। নোট অফ ডিসেন্ট যেখানে দেওয়া আছে সেটা অর্থাৎ বিএনপি বলেছিল যে আমরা এই কাজগুলি এইটা করা যাবে না, দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই কাজগুলি করা যাবে না, কারণ এইটা করতে গেলে টোটাল সিস্টেমটা যখন বিকলাঙ্গ, আগের সিস্টেমটা যখন একদম পুরোটাই যখন মাঠে মারা যাবে, তখন নতুন করে এই জিনিসটা জনগণের সামনে আনলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে, আমরা এইগুলি করতে পারবো না, ক্ষমতায় আসলেও করতে পারবো না। সেইটা তো তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সেই নোট অফ ডিসেন্টের জায়গাটা তো যেহেতু মুছে ফেলেছে, সেই জায়গাটা তো নিয়ে তো আলোচনা তো হবে। বিএনপি তো আবারও বলবে যে এইটা আমরা তো করতে পারবো না, সেটা তো বলেছিলাম। আর দিস ইজ দ্য পয়েন্ট, এই পয়েন্টের উপরেই তো সমস্যা তৈরি হয়েছে, এবং যারা সমস্যাটা তৈরি করে গিয়েছে আমি তো বলি যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, যারা এই নোট অফ ডিসেন্টটাকে মুছে দিল। কেন মুছে দিল? আমি যদিও এখন এই আইন কানুনের দিকটা এখন যেতে চাচ্ছি না, যেহেতু কোর্টে আমাদের এই জুলাই সনদ নিয়ে যেহেতু কোর্টে ইতিমধ্যেই রিট হয়েছে, কোর্টের থেকে সিদ্ধান্ত আসবে। কোর্টের সিদ্ধান্ত তো অবশ্যই নিরপেক্ষ সিদ্ধান্ত আসবে এবং দেশের জনগণের পক্ষে সিদ্ধান্ত বিচারক নেবেন। এখন এইখানে আলোচনা হবে, আলোচনার মধ্যে দিয়ে একটা সঠিক সমাধানে যাবে। আলোচনা করলেই তো যেখানে সমাধানের পথে যেতে পারবে। হা ভোট না ভোটের প্রশ্নে যখন হা ভোট পাস বিজয়ী হয়েছে, অবশ্যই সেটাকে গুরুত্বের সাথে বিবেচনা এই বর্তমান সরকার অবশ্যই করবে। বাট আলোচনার মধ্যে দিয়ে যেটা করা প্রয়োজন, যেটা করতে হবে, সেটা অবশ্যই বিএনপি করবে। বিএনপি এবং তারেক রহমানকে দেখে তো সেটা মনে হচ্ছে না যে তিনি আবার ফ্যাসিস্ট চলে যাচ্ছেন, তা তো না। আপনাদেরকে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। রাজনৈতিক উন্নয়ন বিষয়ে আপনি একটা লাইন বলবেন আর কি। আমাদেরকে এখন পজিটিভ আচরণ করতে হবে। আমাদেরকে একদম বিরোধিতার জন্য বিরোধিতা, আমরা কেন ক্ষমতায় আসতে পারলাম না এই জন্য বিরোধিতা করবো এবং শান্তিতে থাকতে দিব না, এর পিছনে যা হয়েছে এই সমস্ত বাদ দিয়ে এখন নতুন আঙ্গিকে রাজনীতি করতে হবে। কারণ জনগণের ভালোবাসা অর্জন করা এটা অনেক কঠিন ব্যাপার। জনগণের ভালোবাসাও যেমন অর্জন করতে হবে, আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। সেই কারণেই আমাদের এই ডেভেলপমেন্ট বলতে নতুন নতুন অনেক কিছু জনগণের সামনে আনতে হবে এবং তাদের সামনে দিতে হবে যে আপনাকে এটা পছন্দ করেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এক লাইন বলবেন আমরা শেষ পর্যায়ে। না মানে আমি যেটা বললাম যে শুরুতে আমি এটা বলেছি যে আমাদের যে আচরণগত যে পরিবর্তন হয়েছে, বিরোধী দলীয় রাজনীতি এবং সরকারি রাজনীতি আচরণগত একটা ব্যাপক পরিবর্তন কিন্তু হয়েছে, এটা আপনি দেখতে পাবেন। এটা হিউজ এবং অনেকগুলো বিষয়ে আমরা অনেক উন্নতি করেছি। এইটা আমাদেরকে ধরে রাখতে হবে, এটাকে আরও বাড়াতে হবে, এই জায়গায় কোনো ইয়ে নেই। তবে এই জায়গায় কাঠামোগত পরিবর্তনের জায়গাগুলোতে আমাদের এখন মনোযোগ দিতে হবে। কাঠামোগত পরিবর্তনগুলো যদি আমরা না করি, আবার পুরনো আচরণে ফেরত যেতে আমরা বাধ্য, কারণ কাঠামো আসলে মানে আপনার আচরণের রিফ্লেকশন। তো আপনি উপরিভাগটা করছেন, এখন তো মানে গোড়ার জায়গাটাতে কাজ করতে। আপনাদের দুজনকে ধন্যবাদ, মাহবুল হাসান পিঙ্কু এবং ফরিদুল হক, আপনাদের ধন্যবাদ। আজকে সংক্ষিপ্ত সময় শেষ করছি। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আগামীকালকে আবারও দেখা হবে একই সময়।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মোহনার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই।